নমস্কার, নমস্কার। আদাব, সকলকে শুভেচ্ছা। কবির সাথে কবিতা আজকে অষ্টাদশ পর্ব, 18তম পর্ব। NRB নিউজ 24.com হুম, আয়োজিত দেখছি না, কবির সাথে মুভমেন্ট হচ্ছে না কবিতা তো। এই জনপ্রিয় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার আপনারা নিরীক্ষণ করছেন। যারা স্টুডিওতে রয়েছেন সকলকে NRB নিউজ 24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা সূচনা করছি। আমাদের কবির সাথে কবিতা এই অনুষ্ঠানের সম্পাদক মাননীয় ওমর আলী, যিনি এই সম্প্রচারের বা সম্প্রসারণের সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ রাজধানী ঢাকা থেকে। কবির সাথে কবিতা এই অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে শিক্ষাপ্রতি শাহানারা খাতুন রয়েছেন। আর আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কবি ললিত কুমার মাইতি। আপনাকে নমস্কার। হ্যাঁ, রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা গাঙ্গুলি। আপনাকে শুভেচ্ছা, নমস্কার। আর রয়েছেন কবি তমা কর্মকার। অন্তরের শুভেচ্ছা, নমস্কার। আমরা শুরু করতে যাচ্ছি কবির সাথে কবিতা এই জনপ্রিয় অনুষ্ঠানটির অষ্টাদশ পর্ব, 18তম পর্ব। প্রথমেই বলি, অতি সম্প্রতি আমরা আমাদের দুই কবির জন্মদিনের এই রেশ এখনো রয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম। NRB নিউজ 24.com সারা পৃথিবী জুড়ে অনেক দেশেই নন রেসিডেন্ট বেঙ্গলি যারা প্রবাসে বিভিন্ন পেশাগত দায়িত্বপূর্ণ কাজে নিরত রয়েছেন, প্রত্যেকেই এই চ্যানেল দেখে থাকেন, তারা মন্তব্য করে থাকেন। তাদের কাছে এই চ্যানেলটি নানা কারণে অত্যন্ত জনপ্রিয়। বিগত 8 বছর যাবৎ NRB নিউজ নানা রকম অনুষঙ্গে অনুষ্ঠান করে চলেছে। আজকে কবির সাথে কবিতা 18তম পর্বের অনুষ্ঠানের সূচনা হলো। আমরা বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের দিকপাল যারা যারা আমাদের মধ্যে নেই, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা করোনা কালে আমাদের ছেড়ে চলে গেছেন, জানা অজানা প্রিয় পরিজনরা সারা পৃথিবী জুড়ে, বাংলা জুড়ে, দুই দেশ জুড়ে, ভারত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসময়ে যারা চলে গেছেন, তাদের প্রতি NRB নিউজ 24.com পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান কবির সাথে কবিতা। প্রথমেই কবি ললিত কুমার মাইতি, তার কাছে যাব। তিনি আমাদের একটি কবিতা শোনাবেন, তার রচনা। তারপরেও আমরা যাব তমা কর্মকারের কাছে, তারপরে যাব বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা গাঙ্গুলি তার কাছে। তাহলে শুরু হোক। কবি ললিত কুমার মাইতি, তিনি তার কবিতা পাঠ করবেন। নমস্কার। প্রথমেই
কৃতজ্ঞতা জানাই nrbnews24.com তার কর্ণধার এবং আজকের উপস্থিত বিশিষ্ট কবি, সাংবাদিক, বাচিক শিল্পী, সম্পাদক, পরিকল্পনা নির্দেশনায় শাহনারা খাতুন, সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে, শ্রোতাদেরকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি রোদ্দুর গভীরে কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আমি পাঠ করছি। রোদ্দুর গভীরে। যেও না বেদুইন বলাকা চঞ্চল, রোদ্দুর দাপট ভেদ করে অন্ধকারে। রোদ্দুর গভীরে এখনো সীমাহীন অন্ধকার স্থানমস্তবীর, অঙ্গীকার কেঁপে ওঠে জ্যোৎস্না তীর্থে গভীর বিস্ময়ে। লতার মতো পেঁচানো প্রগতি ক্রমশ ক্ষয়ে চলে বাতাসের বিষাক্ত দ্রবণে। সময়ের ভাঁজে ভাঁজে তেতো হয় রাত্রির শরীর, মধুমাস রিক্ত আজ কলঙ্ক বিন্যাসে। পরাগ স্পর্শে যুবার বৃন্তে স্বপ্ন ফোটে না আজ, সে রিক্ত রক্ত শূন্য। জ্যোৎস্না ফিরিয়েছে মুখ, চাঁদও দেয়নি আলো। নমস্কার। চমৎকার, সুন্দর পরিমিতি বোধ বজায় রেখে পরিমার্জিত একটি পরিচ্ছন্ন কবিতা আপনি আমাদের শোনালেন। আপনাকে অভিনন্দন। এবার আমরা প্রতীক্ষায় রয়েছি পরবর্তী কবি তমা কর্মকার স্বরচিত কবিতা আমরা শুনতে চাইছি। প্রাথমিকভাবে একটি করে। কবি তমা কর্মকার। নমস্কার। উপস্থিত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে জানাই আমার শ্রদ্ধা, অন্তরের শ্রদ্ধা ও ভক্তি। আর দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু যারা আছেন তারা না থাকলে তো আমরাই থাকবো না, তাই তাদেরকে আমার রয়েছে অন্তহীন ভালোবাসা। থাকবেন সাথে, চেষ্টা করব কিছু আনন্দ দেবার। আমি সরাসরি আমারই লেখা একটা কবিতায় চলে যাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা রবির সাথে আলাপচারিতা। বলো না তুমি কোন গগনের রবি, ভূলোকের, গোলকের নাকি দেবলোকের? বলো না তুমি কোথা হতে উদিত হলে আজি এ প্রভাতে, গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র, সূর্যলোক নাকি চন্দ্রলোক হতে? তোমারই জ্যোতির্ময়ী আলোর ছটায় আলোকিত আজি এ বিশ্বলোক। রাতের আকাশে আছো তুমি, আছো চন্দ্রকলায়, ঘন কালো গহীনে আছো, আছো লক্ষ তারায়। বলো না তুমি ওগো মোর প্রিয়, বলো না তুমি কোন গগনের রবি? তুমি তো তুলিতে আঁকা মোনালিসা নও, তুমি তো বিধাতার হাতে আঁকা এক প্রকৃতির ছবি। আছো তুমি গানে গল্পে, আছো ফুলে ফলে, আছো তুমি খালে বিলে, ভূসাগরের জলে। বিরাজিত তুমি বালুকার রাশির ধুধু মরুভূমির প্রান্তরে, আছো তুমি বিশ্বকবি হয়ে বিশ্ববাসীর অন্তরে। তোমার লেখায় আছো সুর তাল লয়ে, 25শে বৈশাখ হাসে সবে, 22শে শ্রাবণ কাঁদে তোমার এলোয়ে। শেষের কবিতা চিত্রাঙ্গদা, গীতাঞ্জলি তোমারই দান। তুমি ছিলে জ্ঞানের সমুদ্র, বিশ্ববাসীর কাছে বহু ভাবে হয়েছে তা প্রমাণ। তোমারই সোনার তরী ভেসেছে জল ছাড়া শুকনো সাগরের বুকে। তোমারই লেখা কাব্য পড়ে কত স্বপ্ন জেগেছে নবাগত কিশোর কিশোরীর বুকে। তোমার শব্দের বাণীতে হাজার বেদনা সয়েও কত প্রাণ উঠেছে হেসে। তুমি তাহাদের আপন করিয়া রাখিয়াছ, আপন পক্ষ নেড়ে রাখিয়াছ অনেক ভালোবেসে। জাত পাত ভুলায় হাতেতে বেঁধেছ রেশমের ডোর, ধর্ম বর্ণ নির্বিশেষে তা হয়েছে রাখি বন্ধন নামক জোর। জালিয়ানাবাদের প্রতিবাদে রুখে দাঁড়িয়ে তুমি বুঝিয়ে দিয়েছিলে তুমি নয় সহজলভ্য, তুমি সহজে হারবার নও পাত্র। তুমি তো আপন সত্তায় বিশ্বকবি, নও কারো দয়ার পাত্র। আপন মহিমায় মহিয়ান হয়ে জানান দিয়েছিলে তুমি সকলের মিত্র।
তাই তো আজই তোমার বিহনে কাঁদে দেশ থেকে দেশান্তর, কাঁদে আকাশ বাতাস, কাঁদে বিশ্ব মায়ের শূন্য কোল, কাঁদে তোমার অন্তর, তারই মাঝে মন বলে কে বলে গো তুমি নেই, তুমি তো আছো সদা সর্বত্র জুড়ে নিরন্তর। ধন্যবাদ, একটু বড় হয়ে গেল। শুভেচ্ছা, অভিনন্দন, ভালো লাগলো। এবার তো আমরা অধীর প্রতীক্ষায় রয়েছি একজন বিদগ্ধ সঞ্চালিকা, বাচিক শিল্পী এবং শিক্ষাব্রতী নন্দিতা গাঙ্গুলি। তিনি এখানে উপস্থিত দুজন কবি রয়েছেন, এই দুজন কবির একটি করে কবিতা প্রাথমিকভাবে নিবেদন করবেন, এই অনুরোধটুকু রাখছি। আপনি শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। বরুণদাকে অনেক শ্রদ্ধা, আর আমার কবি বন্ধুদের জন্য রইল অনেক শুভকামনা। আজকে আমার সাথে যারা থাকবেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমি কবি ললিত কুমার মাইতির প্রথম একটি কবিতা বলছি। আর একজন আসেননি, ভেবেছিলাম তার কবিতাটা প্রথমে বলবো, কারণ ওই কবিতাটি রবীন্দ্রনাথকে নিয়েছিল। ঠিক আছে, উনি যদি আসেন তখন বলবো আমি। সৌমেন বন্দ্যোপাধ্যায় তো আসেননি এখনো, তাই জন্য ভেবেছিলাম ওইটা দিয়ে শুরু করব, কিন্তু যেহেতু উনি নেই, কবির সাথে কবিতা হবে না, ওই জন্য আমি ললিত কুমার মাইতির কবিতা দিয়ে শুরু করছি। জ্যোৎস্নার খোঁজে। তোমার উত্তাপের রেখা বরাবর হেঁটে চলেছি, নিদ্রাহীন আশায় জ্যোৎস্না খুঁজি, কোমল ভ্রূণে জনপদে কাশ ফুলে, চাঁদের সদরে সংযত নদীর নুপুরে, প্রয়োজনে হেঁটে যাব সমুদ্রের নীলে তুফানে, তুমি দেখো জ্যোৎস্না আসবে, উত্তরণের বৃষ্টি মারিয়ে হিম জমাট কুয়াশার রাত্রি ভেদ করে সবুজের খেতে আলো ফেলবে, ভাঙা ঘরের ফুটো দিয়ে বিছানায় আমাদের সন্তানের মুখে, হেঁটে চলেছি অচল নিষ্ঠায় তোমার উত্তাপের রেখা বরাবর। আচ্ছা, এইবার আমি কবি তমা কর্মকারের একটি কবিতা বলছি। উনি কবিতা নিয়ে একটি লিখেছেন, ভালো লেগেছে আমার কবিতাটি। কবিতা তোমায়, কলমে তমা কর্মকার। কবিতা, একদিন তোমায় ভালোবেসে আমি ছন্ন ছাড়া এক ভবঘুরে কবি হয়েছিলাম। যেখানে এক টুকরো কাগজ পেতাম তাতেই লিখতাম তোমার নাম, লিখতাম কাব্যের ভাষায় তোমার আমার কাল্পনিক প্রেম কাহিনী। সবাই আমার আচরণে আমায় ব্যঙ্গ করে, পাগল কবির আখ্যা দিয়েছিল, কিন্তু কেউ বোঝেনি আমার তোমাকে ভালোবাসার পিছনে কতটা যন্ত্রণা কান্না লুকিয়েছিল। আচ্ছা কবিতা, তুমি কি জানো, তুমি কি বলতে পারবে ভালোবাসায় এত দুঃখ কষ্ট যন্ত্রণা মান অভিমান কেন? কেন বলো তো? তোমায় ভালোবেসে মাথার বালিশ চিবুক আর চোখের কোণ ভরে ওঠে নোনা জলে। জানো কবিতা, তুমি যখন শৈশবে আমায় খেলা ছলে প্রথম স্পর্শ করেছিলে, তখনও আমার শিশু মনের রাতের আধার কাটেনি, ওঠেনি প্রথম প্রভাতে সূর্য দিবালোকে। তবুও শৈশবের ঘুমন্ত চোখে জড়িয়ে নিয়েছিলাম তোমায়, আমার ছোট্ট বক্ষ মাঝারে আষ্টে পৃষ্ঠে। তাই তো আজও রয়েছে তুমি আমার হৃদয়ে, হৃদয়ের রানী হয়ে সেখানে রয়েছ, সদা সর্বক্ষণের জন্য বিরাজমান। আমার কৈশোর হেসেছে কেঁদেছে তোমার ছোঁয়ায়, কত বসন্ত পার করেছি তোমার দেখানো রঙিন স্বপ্নে। আমার যৌবন উত্তাল হয়েছে তোমার প্রেমে, প্রতিটি জল তরঙ্গে ঢেউয়ের মতো ছন্দে ছন্দে। আজ আমি বৃদ্ধ, প্রৌঢ়ত্বের শেষ প্রান্তে এসেও
একাকী মনের ঘরে একান্তের আবডালে হাসি কান্নার দোলাচলে দুলতে দুলতে কেবলই কবিতার স্পর্শবিহীন কবি হয়েই রয়ে গেলাম। যে মনের খোঁজ না কবিতা তুমিও জানো না, যে মনের খোঁজ তুমিও জানো না, তাই জনসমক্ষের সামনে কবিতাকে ভালোবেসেও আমার কবি হওয়া হলো না। প্রেম সমুদ্রের তলদেশ থেকে বাছাই করে তুলে আনা হলো ঝিনুক, জীবন পাড়ে জমা হলো অসংখ্য ঝিনুক রাশি, কিন্তু তাতে খুঁজে পেলাম না একটাও মুক্ত। শুধু কান্নার নোনা জল ধুয়ে দিল ঝিনুক রাশি। কবিতাকে ভালোবেসে আমি হলাম সিক্তা। নমস্কার। চমৎকার কবিদের লেখা, সুন্দর পড়া হয়েছে। দুজন কবির আসলে লেখা পড়া হলো অনবদ্য অনবদ্য, ভালো লাগলো। আমাদের একটি পর্ব এখানে সম্পন্ন হলো। আমাদের পূর্ব ঘোষিত আরেকজন কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়, তিনি হয়তো তার কোনো সমস্যা চলছে, যে কারণে তিনি এখনো আমাদের এখানে প্রবেশ করতে পারেননি। তিনি এলে তাকেও আমরা আমাদের সঙ্গী করে নেব। আমাদের একটি পর্ব সম্পন্ন হলো। এবার আমরা একটু আড্ডার মধ্যে যাব, ছোট ছোট কথা। তারপর আবার দ্বিতীয় পর্ব শেষ হবার পর তৃতীয় পর্ব থেকে আমরা প্রত্যেক কবির দুটো করে কবিতা আমরা শুনবো। আমি বলছি যে তমা কর্মকারের বোধহয় কোনো ফোন এসছে, এই যে ছবিটা উল্টে গেছিল। হ্যাঁ, আমি প্রথমে কবি তমা কর্মকারের কাছে যাই। কবি তমা তার এই সাহিত্য সংস্কৃতি জগতে কোনো প্রযুক্তির কিছু সমস্যা চলছিল। সৌমেন বন্দ্যোপাধ্যায় ঢুকতে চাইছে, ঠিক আছে। কবি তমা বন্দ্যোপাধ্যায়, তমা কর্মকারের কাছে আমাদের একটু জিজ্ঞাসা ছিল যে এই যে তার কবিতা লেখার সূত্র এবং কতদিন ধরে তার এই লেখালেখি, অতি সংক্ষিপ্ত আমরা একটু শুনতে চাই। আমি খুব ছোট্টবেলা থেকেই ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলতাম, তখনও কবিতা লিখতে জানতাম না। বেশ। তারপরেই একটু একটু লেখালেখি শুরু করি, এবং সেটা খুব মানে বেখেয়ালিতেই লেখা হতো। সেটা কবিতা হচ্ছে না ছড়া হচ্ছে না গান হচ্ছে নিজেই বুঝতাম না। এই করতে করতে একটা সময়ে বেশ কিছু লেখা জমা হয়ে গেল। তারপরে মাঝখানে অনেক বছর লেখালেখি থেকে অনেকটা দূরে সরেছিলাম। বিগত 2-3 বছর ধরে আবার সেটা মানে এতটা জোর দিয়ে শুরু করা হয়েছে লেখা, কিন্তু মানে ছেলেবেলার সেই লেখা বা ছেলেবেলার এটা ধরে রাখতে পারিনি। মাঝে নানান রকম শারীরিক বা উম, জীবন চক্রের মানে ইয়েতে পড়ে সেটা হয়নি। এখন আবার নতুন করে শুরু করছি, তাই আমি মনে করি যে বোধহয় আজ থেকেই আমার জন্ম হলো। তো বাহ বাহ। কবি ললিত কুমার মাইতির কাছে জিজ্ঞাসা যে তার কবিতা জগতে কি ভাবে বা কি উপায়ে আসা, এবং কতদিন যাবৎ তার এই কবিতা চর্চা, সংক্ষিপ্ত। কলেজ জীবনে 1980 সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে তখন আমি বেশ। পড়াশোনা করি। কলেজ ম্যাগাজিনে আমার একটা লেখা সবাইয়ের উৎসাহে লিখেছিলাম। তো সেই কবিতাটা ইচ্ছে আছে পড়ার। তো আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিলাম সেখানে হেডমাস্টার মশাই ছিলেন প্রয়াত ত্রিভঙ্গলাল দাস মহাশয়। তিনি 1 বছর হলো মারা গেছেন। সেই কলেজ ম্যাগাজিন স্যারের হাতে কোনোভাবে গিয়ে পৌঁছায়, তিনি আমায় ডেকে পাঠান। তারপর তিনি বলেন যে তুমি লিখবে, যা দেখবে মনে হবে যে এটা তোমার লেখা দরকার, সমাজের কোনো অন্যায়, কোনো ভালো লাগা
কোনো দহন যন্ত্রণা, তুমি লেখো এবং তুমি আমাকে সব দেখাবে। আমার যতগুলো এই পর্যন্ত কাব্যগ্রন্থ বেরিয়েছে আমি স্যারকে দিয়েছিলাম, শুধু শেষ কাব্যগ্রন্থ আমি দিতে পারিনি। যে কাব্যগ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনি সঞ্চালনার কাজ করছিলেন, জ্যোৎস্না বিষণ্ণতা, এই কাব্যগ্রন্থ, বাদ বাকি আমি সব কাব্যগ্রন্থগুলো ওনার হাতে তুলে দিয়েছিলাম, ওনার আশীর্বাদ পেয়েছিলাম। তো তাই কবিতা নিয়ে বলতে চাই যে আমার কবিতা যদি কবিতা না হয়, আমার কবিতা হোক গোপন দলিল। কখনো কখনো ভাবতাম যে এটা গোপন দলিল হয়ে থাক, কিন্তু আমাকে স্যার বলতেন, না, তোমার কথাগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে, একটা মাধ্যম দরকার, তুমি পত্রিকাগুলোতে লেখা দাও। তিনি কয়েকটা লেখা নিলেন এবং পত্রিকায় পাঠালেন। প্রথম ছাপা অক্ষরে পত্রিকা বেরোবে, আমার লেখা বেরোবে, খুব উত্তেজনা। সেই থেকে আস্তে 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 আজ এই জায়গায় পৌঁছেছি। হ্যালো, শুনে ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার নন্দিতা গাঙ্গুলি, আপনার কাছে জিজ্ঞাস্য যে আপনি তো দীর্ঘ পথ পরিক্রমা করছেন, অনেক দিন যাবৎ আপনার এই চর্চা সঞ্চালনা করেছেন, আবৃত্তি প্রতিযোগিতার বিচারক পদে আসীন ছিলেন, শিক্ষকতা করেছেন, এখনো করছেন, এবং আবৃত্তি শিল্পে তো আপনি জড়িয়ে রয়েছেন, বড় বড় মঞ্চে অনুষ্ঠান করেছেন। আপনার এই জগতে আসার কিছু ঘটনা আপনি এখানে ব্যক্ত করবেন, এটা অনুরোধ। কেননা আমি বা আমরা নয়, যারা এই পর্দার উপাসে থেকে অনুষ্ঠান নিরীক্ষণ করছেন, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আপনার সময় শুরু। নমস্কার। আচ্ছা, আমার শিক্ষা মূলত আমার মায়ের কাছে। আর আজকের দিনটা আমার কাছে একটু বেদনাদায়ক, কারণ আজকে আমার মায়ের মৃত্যুদিন। হ্যাঁ, তা সেটা 18 সালে আমার মা মারা গেছেন। মায়ের কাছে শিখেছি। আসলে আমার মা যখন শেখাতেন তখন তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, এদের কবিতাই মূলত মায়েরা পাঠ করতেন। এবং আমার মা যে কখন সময় পেয়ে কখনো কত বড় বড় কবিতা নিজে করতেন জানা নেই, মায়ের কাছে শিখেছি। তারপরে আমি আমার প্রথম গুরু যার কাছে গিয়েছিলাম, এখন আর তার কাছে যাইনি, তার কাছে অনেক বছর শিখেছিলাম, কবি সুকুমার ঘোষের কাছে শিখেছিলাম বেশ কয়েক বছর। তারপরে বিয়ে হয়ে যায়, তারপরে সংসারের চাপে বেশ বন্ধই ছিল বলতে পারেন। কিন্তু আবার যখন আমি শুরু করলাম তখন দেখলাম কবিতা আমাকে ছেড়ে দিয়ে চলে যায়নি, আমার কাছে আছে। তখন একটি আবৃত্তি সংস্থার সাথে যুক্ত হলাম, এবং আবৃত্তি সংস্থার সাথে যুক্ত হলাম এই কারণে যে তাহলে আমার চর্চাটাও থাকবে। এবার আমার খুব ভালোবাসা থেকে আমি কবিতা করি, এই নয় যে কারোর কাছে শিখে করলাম, এরকম নয়, মানে ভালোবেসে কবিতা পাঠ করি, এবং সেটা চলছে আমার আজকে অবধি চলছে। আর বিভিন্ন জায়গায় হ্যাঁ করেছি, আবার কেউ ডাকলে যাব, এই আর কি। এখন আপনারা তো শুনছেন, আপনারা বুঝবেন কতটা কি করেছি, বা আমার দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, দর্শক না, তারা বুঝতে পারবেন। বেশ ভালো লাগলো। কবিতা শেখা এভাবেই, এবং লাইনার। ভালো লাগলো। আমাদের উপস্থিত কবি বন্ধু এবং বাচিক শিল্পী, তাদের কাছ থেকে কিছু তাদের এই পথে চলার অভিজ্ঞতা এবং সূচনা, সেগুলো আমরা জানতে পারলাম। আমাদের পূর্ব ঘোষণায় ছিল কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়,
তিনি এখন আমাদের এখানে উপস্থিত হয়েছেন। nrbnews24.com পরিবারের পক্ষ থেকে কবিকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরিচয় পর্ব এইটুকুই যে সৌমেন বন্দ্যোপাধ্যায় সাহিত্য সংস্কৃতি জগতে যথেষ্ট সুনামের অধিকারী, একজন মানবতাবাদী ব্যক্তিত্ব, একজন সংগঠক, একজন বাচিক শিল্পী এবং প্রশিক্ষক। নানা কর্মকাণ্ড তিনি করে চলেছেন। তাকে ঘিরে অনেক মানুষ প্রাণিত হচ্ছে, যেটা আমার জানা এবং আমাকে বলতেই হবে। এবং তিনি অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই বাচিক শিল্প বা সাহিত্য সংস্কৃতির যে অগ্রযাত্রা, তাতে তিনি আগুয়ান। আমরা আবারও nrbnews24.com এর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত কবি বাচিক শিল্পী সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সৌমেন বন্দ্যোপাধ্যায়কে। তাহলে আমরা কবির মুখে, আমরা কবির কাছ থেকে তার একটি কবিতা আমরা শুনে নিই। শুরু। নমস্কার। আমার আসতে কিছুটা বিলম্ব হলো, এই জন্য আমি nrbnews24.com এবং সকল শ্রোতা, সকল কবি বন্ধু, বাচিক শিল্পী, সর্বোপরি সম্পাদক ওমর আলী মহাশয় এবং পরিচালক, আজকের অনুষ্ঠানের পরিচালক আমাদের সকলের প্রিয় বরুণদা, সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমার সম্প্রতি একটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে স্বরবাণী, তার থেকে একটি কবিতা আমি আপনাদের শোনাই। কবিতার নাম ইটা দোষের লয়। এই সময়টা এখন ভালো লয় গো, ভালো লয়। লিখা পড়া শিক্ষা মানুষগুলান সব অমানুষের লাগি হয়েছে। অন্যায় অবিচার চোখে দেখি মানুষ বোবা হয়ে থাকে। কি হয়েছে এই সমাজটার? ইটা দোষের লয় গো। কে কে বটে? লুকাইলি কেন? মোর সামনে খাড়াই বল কেন দোষের লয়? মানুষের লাগি মানুষ লয়। কাম করি মানুষের পেট ভরে ভাত জুটেক নাই, হাত থাকিও মানুষের কাম কাজ কিচ্ছু লাই। ইটা দোষের লয়। ইক্ষণে মানুষগুলান সব রুগী হয়েছে বটে। ই রোগ থেকে বাঁচার পথ লাই রে, পথ লাই। ই হলো ক্যান্সার। নতুন বেতনক্রম চালু হইল, তোমাদের মহিনা বইল, মেয়াদ কাল বই বইল, মুদের ভুখা পেট খালি রয়ে গেল। ইটা দোষের লয়। আজ্ঞা আজ্ঞা কি করলেন বটে? আপনাদের কিছু করার লাই। এবার তবে মুদের কুতাটুকু শুনুন গো। মোরা তুদের থেকে কেড়ে খাবো, ছিনিয়ে লব মোদের হক। হ্যাঁ, ইটাও দোষের লয় গো। ধন্যবাদ। অকপট স্বীকারোক্তি। কবির কলম এমনই হওয়া উচিত যে বাস্তবতাকে তিনি কুঠারাঘাত করবেন, অন্যায়কে, এবং স্বরবিদ্ধ করবেন। কবির কলমই তো অস্ত্রের কাজ করবে। অভিনন্দন কবিকে, সময়কে নির্দেশ করবেন। অর্থাৎ একটু আগে আমাদের আলাপচারিতার মধ্যে কবি ললিত কুমার মাইতি বলছিলেন, কবিতা হবে সময়ের দলিল। কবিতা তো ইতিহাসকে স্মরণ করে, ইতিহাসকে মান্যতা দেয়। আজকের যে কবিতা যে সময়কে ধরে লেখা আগামী 20 বছর বাদে, এই কবিতাই এই সময়টাকে চিহ্নিত করবে, পাঠকদের জানিয়ে দেবে যে কি থেকে কি। আজকে সৌমেন বন্দ্যোপাধ্যায়ের কবিতাটির মধ্যে তার প্রতিবাদী স্বর ধ্বনিত হয়েছে। যেখানে নৈরাজ্য, যেখানে অভাব অনটন, যেখানে পাওয়ার কথা সেখানে অপ্রাপ্তি, সুতরাং অধিকার যেখানে অনধিকারের পর্যবসিত হচ্ছে, সেখানেই কিন্তু কবির
প্রতিবাদী স্বর ধ্বনিত হয়। খুব ভালো লাগলো। এবার আমরা শুনবো বাচিক শিল্পী নন্দিতা গাঙ্গুলির কণ্ঠে কবি সোমেন বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা। আমাদের নিয়ম রীতি অনুযায়ী তখন সোমেন বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন। উপস্থিত দুই কবি ললিত কুমার মাইতি এবং কবি তমা কর্মকারের কবিতা বাচিক শিল্পী তিনি নিবেদন করেছেন। এখন আমাদের সেই সুযোগ এসেছে, কবির উপস্থিতিতে তার কবিতা নিবেদন করবেন বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা গাঙ্গুলি। কবিকে অনেক শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি আমি কালকেই কবিতাগুলো হাতে পেয়েছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। 25শে বৈশাখ সবে গেছে, সেই জন্মদিনের ঘ্রাণ এখনো বাতাসে লেগে আছে। তাই আমার প্রিয় কবি সোমেন বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা বলার চেষ্টা করছি। উনি যত সুন্দরভাবে বললেন আমি হয়তো পারবো না, আমি তো কালকেই কবিতাটি হাতে পেয়েছি। উনি বলবেন, ও ছবিটা কার গো বটে? লম্বা পাড়া সাদা দাড়ি, সাদা চুলের বাহার, ফোটোতে লাগাইছে ফুলের মালা, কপালে দিয়েছে চন্দনের ফোঁটা, কি নাম গো বটে? কি কইলেন? ও কবিয়াল বটে। ও চাষ করেছেন মনের জমি, ও সারা দুনিয়ার রাজা হয়েছে বটে, লেখাপড়া করেছেন লিজাস। তা বাবু আজ কবিয়ালের জন্মদিন বটে। মোর রবি বাউল, চাষি আছি গো চাষি, শুকা জমিন কুপাই চাষ করি, সোনার ফসল ফলাই ক্ষেত খামারে, তোমাদের ঘরে ঘরে অন্ন যোগাই, বাল বাচ্চা নিয়ে ক্ষুদা মেটাও তোমারা, মোদের কপালে জোটে খুদের ঘন্ট গো খুদের ঘন্ট। এ কেমন বিচার গো কবিয়াল? তোমার জন্মদিনে ফুলের মালাটো, চন্দন, ধূপ বাতি সকলে জুটে, মুদের কপালে জুটে ছাই গো ছাই। কেনে অচ্ছুত তোমাদের লাগি? কবিয়াল কবিয়াল মনের কবিয়াল ভাবের ফসলে ভরাই দিচ্ছে মানুষের মনের সকল ক্ষেত খামার। মুও ভরাই দিতে পারি ই দুনিয়ার সকল ক্ষেত খামার। দেন না কেন পুরা জমিন চইসবার ভার? অপরাধ নিবেল নাই কবিয়াল, মোরা মূর্খ মানুষ, নাকে কানে খত খাই, মিটা ভাত করিতেছি তোমার লাগে, সোনার ফসল ফলায় গো সোনার ফসল ফলায়, তুমি নেবে তো আজ? নমস্কার। কে বলে ভালো হবে না? খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। এবার আমরা শুনতে চাইবো কবি সোমেন বন্দ্যোপাধ্যায়ের কাছে দু একটি কথা, যে কবি তার এই কবিতার জগতে, কবিতা চর্চার জগতে তার আগমন, তার কিছু যদি স্মৃতি থাকে কিছু বলার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, আমি মূলত আমি সাহিত্যের ছাত্র নয়, প্রথমেই বলি। আর লেখালেখি খুব নিয়মিত না করলেও মাঝে মধ্যে করি। আর তার জন্য আমাকে উৎসাহিত করেন আমার সতীর্থ বন্ধুরা, এবং বরুণবাবু আছেন তার সঙ্গে। উনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা সব রকম ভাবে করেন। তো আমি 1992 সাল থেকে লেখালেখিতে আসি। তখন আমি সবে গ্রাজুয়েট, তখন থেকে আমার একটু লেখালেখির শখ এলো, লেখালেখি শুরু করলাম। কয়েক বছর লেখালেখির পরে আমরা একটা পত্রিকা করলাম, নববার্ণিক। সেখানে আমি 5 থেকে 7 বছরের মতন সহ সম্পাদনার কাজ করেছি। সেই সময় আমার বহু লেখালেখি হয়েছে, কিন্তু প্রথমে আমার বাড়ির লোকও জিজ্ঞেস করতো লেখালেখি কেন করব। আমার নিজের মনেও আসতো কেন আমরা লিখবো, লিখে কি হবে, কি কোনো লাভ আছে লিখে? লাভ ক্ষতির হিসাব কি করা যায় এর মধ্যে?
কিন্তু প্রথম প্রথম এর উত্তর আমি কিন্তু খুঁজে পাইনি কিছু, যে কেন লিখবো, কি জন্য লিখবো, মনের খেয়ালে লিখি। কিন্তু দেখলাম লিখতে গেলে যেটা প্রথম প্রয়োজন, অর্থাৎ পড়া। কবিতা, বিশেষ করে কবিতা, গল্প নাটক তো আছেই, তার সঙ্গে কবিতার কথা আমি প্রথমে আনি। কবিতা আমাকে খুব টানতো। রবি ঠাকুর, নজরুল, সুনীল গঙ্গোপাধ্যায় আমার ভীষণ পছন্দের কবি এরা। তাদের কবিতা আমি ভীষণভাবে পড়তাম। জানি না, তাদের কবিতা পড়তে পড়তেই হয়তো কিছু শব্দ এলোমেলো ভাবে আমার মস্তিষ্কে ঘোরাফেরা করতো। সেখান থেকেই হয়তো আমার কবিতার আঁচড় টানা শুরু হলো। সেই থেকে আমার শুরু হলো ছন্দের কবিতা, আমি লিখতাম টুকটাক অল্প। তারপরে আমি এলাম একটু গদ্য কবিতায়। কারণ দেখলাম যে গদ্য কবিতায় একটা বিশেষ ভাব রয়েছে, একটা নাটকীয়তা রয়েছে, যার মধ্যে যারা আবৃত্তি করেন সেই ব্যাপারটা একটু বেশি খোলে। তো সেই ধরনের কবিতা আমি লিখলাম। এবং এই যে বলছিলাম যে কেন লিখবো, একটা দায়বদ্ধতা আমাদের সব কবিরই থাকে। আমরা যে কথাটা লিখবো সেই কথাটার উত্তরণ যদি আমরা কিছুটা না দেখিয়ে দিতে পারি, তাহলে কবিতা লিখে বা গল্প লিখে কোনো লাভ নেই, নিজের জন্যও নেই, আর যাদের জন্য বলবো তাদের জন্য নেই। এইটাই হচ্ছে লাভ ক্ষতি, লেখার লাভ ক্ষতি, আর কিছু না। কবিরা লিখে কোনোদিন পয়সা কামাতে পারেনি, আজও পারে না। তো যাই হোক, তো সেই থেকে আমার লেখালেখি শুরু। এখন আমি মোটামুটি কবিতা লেখা কম করি, কবিতা নিয়ে চর্চা অর্থাৎ আবৃত্তির উপরে আমি একটু জোর দিয়ে থাকি বেশি। তো সেইটা করে থাকি, এবং নিজেও একটা পত্রিকা নয়, আমি একটা বই আমি প্রকাশ করেছি এই কিছুদিন আগে, এপ্রিলে, স্বরবাণী। এই কবিতাটি আমি প্রকাশ করেছি, সেখানে বরুণ দা উপস্থিত ছিলেন। আমার একটি গোষ্ঠীও আছে, শতদল বাচিক গোষ্ঠী, তো তারাও আমার উপস্থিত ছিলেন, তাদের সদস্যরা। তারা আমাকে উদ্বুদ্ধ করেছে এই বইটি প্রকাশ করবার জন্য, এবং কলকাতার নির্বাণ বুকস থেকে এটি প্রকাশিত হয়েছে। এখন কলকাতার কলেজ স্ট্রিটের 3-4টি দোকানেও এই বইগুলো পাওয়া যাচ্ছে। তো লেখালেখি আর আবৃত্তি দুটোকে পাশাপাশি রাখার জন্য যেটা আমার মনে হয় প্রয়োজন, না আমি এখনো যেটা করে যাচ্ছি, শয়নে স্বপনে জাগরণে অফিসের রাস্তাঘাটে সাইকেল চালাতে চালাতে তার সঙ্গে যাপন করা। কোনো জিনিসের সঙ্গে যদি ভালোভাবে আমি যাপন না করি, তাহলে তা সেটা হয় না। এই দুটো লাইন ভুলে গেলাম, দুটো লাইন আরেকবার চর্চা করি, এটা এইখানে এই টোন হবে, বা এখানে এই শব্দটা এটা এরকম ভালো লাগছে না। তো এইভাবে আমি চর্চাটা করি, সেটা লেখালেখির ক্ষেত্রে এবং আবৃত্তির ক্ষেত্রে। এবং আমার সঙ্গে যারা কাজ করেন তারাও আমার ভুল ত্রুটি ধরিয়ে দেন, আমিও তাদের কাছে শিখি, আপনাদের কাছেও শিখবো। এই কথা, এইটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নেটওয়ার্কের একটু সমস্যা চলছে, স্তব্ধ হয়ে গেল। বেশ, ঠিক আছে, যতটুকু শুনলাম বেশ ভালো লাগলো। বেশিরভাগ লেখক লেখিকাদের তাদের লেখার কাহিনী বলতে গেলেই প্রত্যেকেই তাদের শিক্ষা যাপন চিত্রে অথবা তাদের শৈশব থেকে বাবা মার অনুশাসনের মধ্য দিয়ে এই সাহিত্য সংস্কৃতির হাতে খড়ি হয়। তারপরে তাদের মতো করে তারা যখন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের জড়িয়ে পড়েন, তারপর তারা তাদের পরিণতি এবং তারা পরিণত হয়ে ওঠে। ঠিক আছে, ভালো লাগলো। এবার বলছি, কবি ললিত কুমার মাইতি, তার কবিতা শুনবো। আমাদের দেখতে দেখতে আধ ঘন্টা 40 মিনিট, আমরা 30 থেকে 40 মিনিটে উত্তীর্ণ হলাম। আমরা ঠিক 1 ঘন্টার অনুষ্ঠান করব। আমরা দেখছি, শুনছি, অন্য অনেক শুভেচ্ছা, কবিদের দেখে ভালো লাগছে। এখানে বলেছেন চন্দন দাস, ভালো লাগছে। অন্তরের শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন সমিতা সেনগুপ্ত দে রায়।
আমি একটু পড়ে দিলাম। এখানে বকুল দে লিখেছেন, বাংলাদেশ থেকে দেখছি আপনাদের আপনাদের স্নেহ প্রেম সহ উপদেশ প্রার্থনীয়। বাহ বাহ বাহ। আহ, এইভাবেই সঙ্গে থাকবেন আপনারা। বকুল দে লিখছেন, শুভ সন্ধ্যা, কবিদের শুভেচ্ছা অভিনন্দন, চমৎকার আবৃত্তি উপভোগ করছি। শুভেচ্ছা অভিনন্দন গুণীজনদের। এস কে সীমা জানিয়েছেন, সকল গুণীজনকে জানাই শ্রদ্ধা। লিখেছেন সর্বাণী ঘোষ, ভালো লাগছে। এবং চন্দন দাস লিখেছেন, কবি ললিত মাইতির কবিতা মন ছুঁয়ে যায়, তার কণ্ঠস্বর মুগ্ধতা এনে দেয়। হ্যাঁ, কবি ললিত মাইতির সাথে সাথে কবি তমা কর্মকার এবং কবি কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়ও যথেষ্ট পরিণত। বরুণদাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। লিখেছেন আচ্ছা, সৌমেন বাবুর কবিতা দারুণ, সুব্রত চক্রবর্তী উল্লেখ করেছেন। আঞ্চলিক ভাষায় কবিতা ভালো লাগলো, চন্দন দাস তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। এবং অপূর্ব অসাধারণ লাগলো অনবদ্য পাঠ, এইটা লিখেছেন তিনি। আমি একটু দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, মানসী রায় এইভাবে উল্লেখ করেছেন। একটু অস্পষ্টতা আসছে আমার স্ক্রিনে। অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রভাত কুমার মণ্ডল। আপনাদের সকলকে nrbnews24.com থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুব্রত চক্রবর্তী উল্লেখ করেছেন, অরুণদা এবং শিল্পী বন্ধুদের শ্রদ্ধা শুভেচ্ছা। আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। কবি ললিত কুমার মাইতি স্বকণ্ঠে স্বরচিত কবিতা উপস্থাপন করবেন। দাদার মিউট করা আছে, মিউটটা একটু খুলে নিন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আচ্ছা, কবিতা একটা না দুটো কবিতা বলবো, যদি বলেন আর কি। একটাই? আচ্ছা। আমার জ্যোৎস্না বিষণ্ণতা কাব্যগ্রন্থের একটি ছোট্ট কবিতা, বিশ্বাস রাখো। জীবন আমার অন্ধকারে প্লাবন স্রোতে, মূল হারিয়ে চলেছি আজ উল্টো পথে। 16 আমার হারিয়ে গেছি মুক্ত, ঘুরছি আমি দুর্বিপাকে কান্না ভেজা সরস্রোতায়, হাঁটছি আমি ভাঙন পথে উত্তরণের অক্ষরেখায়। রথের চাকা ঘুরবে ঠিকই হেমন্তের এই আলোকমালায়, তুলব ফসল জ্যোৎস্না রাতে সবার সাথে। লড়বো মোরা মন মিশিয়ে কাঁধ বরাবর সবুজ খেতে, ইচ্ছেগুলো নেশায় ভাসে, চুম্বনে তাই ক্লান্তি আসে। বিপন্নতা রোজ হানা দেয় মানবতায়, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখি শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা। নমস্কার। আমার পরবর্তী কবিতা উজানের দিনরাত্রি কাব্যগ্রন্থ থেকে, কোথাও আজ দেশ নেই। কোথাও আজ দেশ নেই, গাঢ় অন্ধকারে ঢাকা সব নদী মরা। রজস্বলা মাটির শরীরে জন্ম যন্ত্রণা, সুষুম্না নারীর ভেতর একটার পর একটা পচা মৃতদেহ প্রতি রাতে থরে থরে জমে। ইন্টারনেটে আক্রান্ত যৌবন
অবাধ যৌনতায় ডুবে গেছে মানবতা, সাইবার দুনিয়ায় মশগুল আমারই স্বদেশ। দেশের পুঁজি থেকে রোহিঙ্গা তাড়ানোর উৎসব রাষ্ট্রীয় উদ্যোগে। এই ভারত এক সংকীর্ণ ভূমি, ডিস্টেন্স সিগন্যালে আটকে আছে মানবিক মুখ। দেশের বিভিন্ন প্রান্তে অন্ধকারে হামাগুড়ি দিচ্ছে উত্তরাধিকার, কাঁটাতারের মানচিত্রে শৈশব বন্দী। শরণার্থীর খিদে পেটের সামনে উদ্বৃত্ত রুটির পাহাড় ডাস্টবিনে, ক্ষুধা ও দারিদ্র্যের উলঙ্গ ছবি পৃথিবীর ক্যানভাসে। অথচ এই সনাতন ভূমি একদিন জাতি, ধর্ম, শত্রু, মিত্র নির্বিচারে ঠাঁই দিয়েছে, আপন করেছে সকলকে। আপন করছে পার্সি, ইহুদি, আর্মেনিয়ান, ব্যবসায়ী থেকে তিব্বতী মানুষকে। লীন হয়ে গেছে যোদ্ধার বেশে আসা শক, হুন, পাঠান, মোগল এই ভূমিতে অনতি অতীতে। তখন ভারত রাষ্ট্রের দ্বার ছিল রাষ্ট্র দর্শনের ভিত্তিতে গড়া এই সনাতন ভূমি। স্বধর্মীদের ধর্মীয় সম্ভাষণ আর ভিন্ন ধর্মীদের প্রণাম জানিয়ে গান ধরতেন জামাত আলী মোল্লা। কেন্দ্রীয় চরিত্র সেই নবদ্বীপ মাতা, তার বিশ্বখ্যাত পুত্র। গান শেষ হলে আপ্লুত হতো সমবেত সবাই। জামাত ভাইকে জড়িয়ে ধরত কিরণ দিকির কার্তিক কবিয়াল। এই ধর্মীয় সম্প্রীতির মিষ্টি বাতাসে বিষ বাষ্প প্রবেশ করলো উগ্রত্ববাদীদের দ্বিমুখী আক্রমণে। স্তব্ধ এই দেশে সম্প্রীতির সুর, রাষ্ট্রীয় দায়বদ্ধতা অক্টোপাস বন্দী। মাটির গভীর থেকে উঠে আসা সমন্বয়বাদী চেতনা সম্প্রীতির বার্তা পাঠায় গ্রামে গ্রামে। ভাটিয়ালি, ছো, ঝুমুর, বাউল, কবিগান, গম্ভীরা, আলকাপ, জারিগান, ভাওয়াই, টুসু বাহাদুর সুরে সুরে। তাই ভারত আত্মার কাছে আমার বিনম্র নিবেদন, নিঃশর্ত অভ্যর্থনা ও আশ্রয়দানে আশ্রয়হীন সকলকে গ্রহণ করো, এ বিশ্বকে প্রাণিত করো, হে ভারত ঈশ্বর। নমস্কার। চমৎকার দুটি কবিতা নিবেদিত হলো। অভিনন্দন কবি ললিত কুমার বাইকে। এবার কবি তমা কর্মকার, তিনি পরপর দুটি কবিতা নিবেদন করবেন। আমার প্রথম কবিতা কাজী নজরুল ইসলামের উপরে, তারই অন্তরের একটা লেখা আমি লিখেছি। কবিতার নাম আর ফেরা হলো না। শোনো অনিরুদ্ধ, তোমাকে আজ বলি আমার মনের গোপন, অতি গোপন ব্যথার কথা। সেদিন তুমি মাত্র 4 বছরের। আমাদের প্রিয় পুত্র সব্যসাচীর বড় আদরের তুমি ছোট ভাই বুলবুল। তখনও হয়নি তোমার অক্ষর জ্ঞান। তুমি ছিলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন শ্রুতিধর। আমি তখন কবিতা, গান এসব লিখে একদিন কি খেয়ালে তোমাকে শোনালাম কয়েকটি ইংরেজি শব্দ। সে শব্দ শুনে নিজের মনে গেঁথে নিয়ে আমাকে করলে জব্দ। রবি তখন মধ্য গগনে, আমারও একটু আটটু হয়েছে নাম ডাক। এমন সময় কলেরার কোপে তোমার হলো জান্নাতবাস। অভাবী আমি, তোমাকে গড়ে দেবার অর্থ নেই হাতে। তোমার নিষ্প্রাণ দেহটা খাটিয়ায় শুইয়ে রেখে কয়েকটি টাকার জন্য ছুটে গেলাম প্রকাশকের কাছে। সুযোগ খুঁজে প্রকাশক বলল হেকে, ওহে নজরুল, তোমায় আমি টাকা দিতে পারি, তবে শর্ত আমার আছে একখানা তোমার কাছে। আমি করুণ ভাবে বললেন কি শর্ত শুনি। সে বললে দিতে হবে লিখে এখনোই গুটি কয়েক কবিতা। তাকে সেদিন দিয়েছিলাম লিখে তোমাকে নিয়ে অন্তর বিদীর্ণ কয়েকটি মর্মস্পর্শী কবিতা। এরপর তোমাকে হারিয়ে কেটেছে কত অশ্রু সজল রাত, ভিজেছে মাথার বালিশ, বিছানা চাদর। এরই মাঝে কত ঘটনা যে ঘটে গেছে তোমারে বলবো কত আর। কবিতা লিখেই দেখলাম আমি কারাগারের লৌহ কপাট হলো আমার হাজত বাস। সেখানেও শান্তি নেই, হলাম আমি বিদ্রোহী কবি।
এরপর দিন কেটে যায়, মাস কেটে যায়, আমার লেখায় মনের জাহাজ পূর্ণ হয়। হয়ে মুসলিম, লিখে হিন্দুর শ্যামা সঙ্গীত। তাই শুনে নানা লোকে করে নানা ইঙ্গিত, সেদিকে করি না দৃষ্টিপাত। পণ করেছি জাতের নামে, যারা করে বজ্জাতি, ভাঙবো তাদের জাতপাত। এরপর জন্মভূমি চুরুলিয়ার পাশ উঠে যায় আমার। পূর্ব বাংলার জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতীয় কবি ঘোষণা করে, বাংলাদেশে আমারে দেয় রাজকীয় সম্মান। স্নেহের প্রমীরা রইল পড়ে একা, দেশ ভাগের স্মৃতি বুকেতে নিয়ে। আমার নতুন বাসস্থান হলো বাংলাদেশের মাটিতে, সেখানেই শেষ নিঃশ্বাস ফেলি, আর আশা হয় না ফিরে আমার সাধের ভারতে। ধন্যবাদ। প্রথম কবিতা। আমার আরেকটি কবিতা আমি পড়ার চেষ্টা করছি। বড় ভয় পাই। আজকাল কবিতা লিখতে বড় ভয় পাই। জীবন্ত কবিতারা কেমন যেন লাশ হয়ে হেঁটে চড়ে বেড়ায় দেখতে পাই। আটপৌরে জীবন যাপন এখন কেমন যেন মেকি হয়ে গেছে। দাঁত বের করা করা ইটের দেওয়ালগুলো হাত ইশারায় ডাকে। তারা যেন বলে চিৎকার করে, আয় রে আয়, এদিক পানির ছুটে আয়। একবার চেয়ে দেখ মাটির নিচে চাপা পড়ে কত সুসভ্যতা ঘুমিয়ে আছে। তাদের জাগিয়ে তোল তোদের কাব্য ভাষার চেতনায়। তবুও ভয় পাই, কবিতা লিখতে বড্ড ভয় পাই। আমার ভীরুতা দেখে মর্গের পচা দেহগুলো একগাল বিদ্রুপের হাসি হেসে উঠে বলে, তোমার হাতে কলম আছে, খাতা আছে, তবুও কেন ভয় পাও কবি? মুখোশধারী ভদ্র পোশাক পরিহিত মানুষের আড়ালে লুকোনো অমানুষগুলোর মুখোশ টেনে হিচড়ে খুলে দিতে। একবার 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 তুমি তোমার মসির ছোঁয়ায় লেখো এদের বর্বরতার কথা। আমি তবুও কবিতা লিখতে ভয় পাই। আমার ভয়ভীত অন্তর দেখে ভগ্ন সমাজ আমায় বলে, তুমি একবার প্রতিবাদের ভাষা নিয়ে গর্জে ওঠো কবি। তোমার কবিতায় লেখো সমাজের নগ্নতার কথা, লেখো একদল সমাজ রক্ষকের হাতে কেমন প্রতি মুহূর্তে সমাজ হচ্ছে লাঞ্ছিত ধর্ষিত তার কথা। মসি হাতে নিয়েও আমি যে নিশ্চুপে থাকি, কবিতা লিখতে ভয় পাই, বড় ভয় পাই। ধন্যবাদ। আজকে ভীষণ ভালো লাগছে কবিদের কবিতার মধ্যে প্রতিবাদী স্বর ধ্বনিত। এবার কবি সোমেন বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, তিনি ছোট দুটি কবিতা নিবেদন করবেন, তারপর আমরা চলে যাব গাঙ্গুলি মাননীয়া তার কাছে। আমার প্রথম কবিতা শেষ চিঠি। অনেকদিন পর তোমাকে লিখছি। কেমন আছো তুমি, তোমার সংসার? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখনো তোমার কবিতা পাঠ করি। তুমি ভাবছো বাড়িয়ে বলছি কিংবা রং ফলিয়ে। সে দোষ তোমার নয়, আমার নির্লজ্জতার। আমার বড় অসুখ, স্বামী পুত্র সবাই নিজের নিজের। এ সংসারে আমি বড় একা। এসেছিলাম 19-এ পা রেখে, আজ 40-এর দরজায়। কাজ শেষে দুপুরে খাওয়ার পর যখন ম্যাগাজিনের পাতা উল্টাই, মনে পড়ে পুরনো দিনের কথা। লেখালেখি নিয়ে তোমার সাথে আমার ঝগড়ার দিনগুলো, আর মনে পড়ে কলেজ পালিয়ে তোমার সাথে বইমেলা, থিয়েটার আর ইডেনের মাঠ। কলেজের 2 বছর কেটে গেছে অজান্তে। সময়কে বেঁধে রাখা যায় না বলে তুমিও তারই স্রোতে ভাসমান। এই দেখো, যে কথাটা লিখবো সেটাই ভুলে যাচ্ছিলাম। আলমারি খুলে বিয়ের শাড়িতে টান দিতে গিয়ে পড়লো একখানা রঙিন বাক্স। তারই মধ্যে একটা সাদা কাগজ, আর সঙ্গে একটা রঙিন কলম। কাগজে শুধু
আমারই নাম লেখা 20 বার? না, আরো বেশি লিখেছো তুমি। কেন কবি, কি বলতে চেয়েছিলে আমায়? তবে কি সুনীলের নীরা অথবা জীবনানন্দের বনলতা? কে আমি? দিনের আলোর মতো সত্য, গভীর আর প্রাণোজ্জ্বল তোমার ভালোবাসা। ব্যর্থ 20 বছর পর সে ভুল আমারও। তোমার না বলা কথা গ্রহণ করে আজ আমি বড় ঋণী। ইতি তোমারই লাবণ্য। আমার শেষ নিবেদন, এটা একদম বাংলাদেশ এবং ভারত যে স্বাধীনতা আমরা লাভ করেছি, কাঁটাতারের স্বাধীনতা। আমার কবিতার নাম কাঁটাতারের স্বাধীনতাটা। এটি একটি আঞ্চলিক ভাষায় লেখা এবং একেবারে বাংলাদেশীয় ভাষায় লেখা। এখানে ই কবরে মু ভালো আছি গ, নিঝুম মায়ায় গুম চহে মরণের পরে। আজ কিসের লাগিয়ে সমাধিতে ফুল, এত লোকের ভিড়, এত জয়ধ্বনি ওদিকে, লাল সবুজের ওড়না ওড়াও কিসের লগে? কি কইলেন? আজ স্বাধীনতা দিবস বটে, উহারে দেহি নাই, আগেই মইরা গেলাম। মইরা যায় নাই, তোমরা মাইরা ফেলাইলে। মনে নাই তোমাদের সেই দিনগুলার কথা, যখন সমুদ্রের পার থেকে আসা লাল বুড়াদের সঙ্গে লড়াই কইলাম, তারপরেও পাক সেনাদের মার খাইলাম, হাল ছাড়ি নাই তখন। রক্ত গঙ্গা বয়ে গেছে, বুকে বরফের চাই, নখের ফাঁকে হাজারো সুইচ, কি অসহ্য যন্ত্রণা। মইরা গেলাম মু, মইরবার আগে বিবিরে আমার ছিঁড়ে খাইলে পাক সেনা। রক্ত ধারায় শুইয়া শুইয়া চোখের পানি ফেলাইছি। আর তারপর তোমরা মুর লাশ ছুঁড়া দিলে কাঁটা তারের 20 গজ দূরে এই দেশে। মোর বাপ ছিল ভারতের, মা ছিল বাংলাদেশের। মাদল বাজায়ে তোমরা স্বাধীনতাটা পাইলে। যখন মোর বাপ দেহটারে কবর দিলে, খুব ইচ্ছা করছিল মোর মারে একবার দেহি মুদের স্বাধীনতাটার রং কেমন। কেমন গ স্বাধীনতা? সাদা না কালো? কি 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 বলছেন? মোর নাম কি? নামে কি আসে জায়গা? মোর মারে তোমরা 2 টুকরো করাইলে, কাঁটা তারে স্বাধীনতা দিলে মুদের। মু আজাদ আলী ইখানে ই কবরে ভালো আছি গ, ভালো আছি। আমাদের তো 1 ঘন্টা সম্পন্ন হলো, কিন্তু আমাদের বাচিক শিল্পী মাননীয় নন্দিতা গাঙ্গুলি 3 জন কবির কবিতা একটি করে আমাদের নিবেদন করবেন। আমরা শেষের দিকে এগোচ্ছি। অসাধারণ অনবদ্য আজকের অনুষ্ঠান, আমার মুখ দিয়ে তো বলতে হবেই, এবং আমি দর্শক শ্রোতা যারা পর্যবেক্ষণ করছেন তাদের কিছু মত অভিমত আমি প্রকাশ করেছি। এরপর এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে, অনুষ্ঠান সাঙ্গ হলে এই অনুষ্ঠানের ভিডিও রেকর্ড থাকবে। তারপরেও বহু মানুষ তাদের দেখার পর মত অভিমত ব্যক্ত করবেন। আজকে যারা উপস্থিত রয়েছেন, আবারও বলি, nrbnews24.com পরিবারের পক্ষ থেকে অত্যন্ত গভীর শুভেচ্ছা অভিবাদন জানাই, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুরু হোক বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা গাঙ্গুলি। এখানে উপস্থিত 3 জন কবির কবিতা আপনি নিবেদন করুন। প্রথমে কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা বলছি, দুঃস্বপ্নের স্বদেশ। বেনামি এক চিঠি এলো আমারই হাতে, ঠিকানা যা ছিল সেটা আমারই। 21/B হরিহর স্ট্রিট, লক্ষ্মীনারায়ণ কলোনি,
কলিকাতা 71। তবুও কেন যে কোনো নাম নেই, আশ্চর্য। খামের মধ্যে আমারই এক অস্পষ্ট ছবি। বয়স তখন সবে মাত্র 5ই হবে। পরনে হাফ প্যান্ট, হাফ হাতা জামা, মাথার চুলগুলি কোঁকড়ানো আর এলোমেলো। সরস্বতীর পায়ের কাছে বসে সেই দিনই আমার প্রথম হাতে খড়ি হয়েছিল। আর ওই দিনই অনেক আনন্দের মাঝেও আমাদের সংসারে এসেছিল বিচ্ছেদের ঝড়। বাবা আমাকে আর মাকে ছেড়ে অন্য সংসারে, অন্য সুখের আশায়। সেদিন অত বুঝিনি, আজ বুঝি কেন এই বিচ্ছেদ। আমি ছিলাম ওদের অবাঞ্ছিত সন্তান, কেননা আমি মায়ের গর্ভজাত নই। আমার মা ছিলেন বন্ধা এক নারী। 25টা বছর কেটে গেছে ক্রমে, কখনো বুঝিনি মায়ের স্নেহের অভাব। আজ আমারই অশুভ জন্মদিন আমাকে মনে করিয়ে দেয় মুঠোফোনের বার্তা। যদিও জানি না আমার সঠিক জন্ম কবে, অথবা কোন কোন নারী পুরুষের ঔরসে। জানি না আমার কি জাত, কি ধর্ম, বর্ণ। তবুও মনে পড়ে মায়ের অম্লান মুখখানি। মাও আমাকে ছেড়ে চলে গেছেন 2 বৎসর আগে, বার্ধক্যের ভারে। মনে পড়তেই চোখে এলো জল ভরে। এক ফোঁটা জল পড়ে ছবিটির উপর। মা আমাকে ডাকতেন স্বদেশ নামে, আর বাবা ডাকতেন অবাঞ্ছিত বলে। ছবির উপর পড়ে থাকা নোনা জল মুছতে গিয়ে আমি অবাক হয়ে দেখি ছবিটির অপর পিঠে লেখা কয়েকটি কথা। দুঃস্বপ্নের স্বদেশ, আজ তোমার 30তম জন্মদিন। তুমি ভালো থেকো বাবা, আমাকে ক্ষমা করো। ইতি তোমারই হতভাগ্য অবাঞ্ছিত পিতা। অত্যন্ত সুন্দর হয়েছে দিদি, অত্যন্ত। থ্যাংক ইউ কবি। আচ্ছা, এইবার আমি একটি, আমার কাঁটাতারের স্বাধীনতা পড়ার ইচ্ছে ছিল, আপনি পড়লেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর তমা কর্মকারও আমার কবিতাটা পড়ে দিয়েছেন, ঠিক আছে। আমি একটি করছি কবিতা, তমা কর্মকারের উজ্জ্বল আলো। ছোট বড়, বেটে খাটো, সরু মোটা, সব সব বাধা বিপত্তি কাটিয়ে ওঠার নামই জীবন। রাতের কালো গহীন গুহায় যেমন লুকিয়ে থাকে দিনের উজ্জ্বল সূর্যখানি, তেমনি দুঃখের পরেই সুখ আসে, এ কথা বলে গেছেন জ্ঞানী গুণী। তাই তো বলি বন্ধু হে, ধৈর্য ধরো, সহ্য করো। ধৈর্যকারী, সহ্যকারী, নম্র, ভদ্র, এই হোক বিশ্ব মাঝারে সবাকার পরিচয়। কাটিয়ে উঠবে এই জীবনের সব বিপর্যয়। কেটে যাবে জীবনের আকাশে কালো ছিল যত মেঘ। জীবনের আকাশে উড়ে বেড়াবে শুধুই রামধনুর রঙিন শ্রীমেঘ। এবার একদম আমার শেষ নিবেদন, কবি ললিত কুমার মাইতির একটি কবিতা। কবিতাটি আমার খুব ভালো লেগেছে, জানি না আমি কিরকম করে পাঠ করতে পারবো। কবি এখানে উপস্থিত আছেন। কংসাবতীর চরে। শেষ গ্রীষ্মের কংসাবতী বয়ে চলেছে ক্ষীণ স্রোতধারায়। ধু ধু বালুচরে কত নাম না জানা পাখির পায়ের আলপনা। বালুতটে কত মানুষের চরণ চিহ্ন আঁকা। কয়েকটা পাখির পালক যত্রতত্র পড়ে আছে অবহেলায়, অভিমানী। অনুকূল বাতাস ছিল না বলেই আমার নৌকা চড়ায় ঠেকেছে বারবার। কখনো কখনো তীরেও ভিড়েছে ঘাত প্রতিঘাতের এক রাশ ক্লান্তির বোঝা নিয়ে। রূপালী রোদ পিছলে গেছে বারবার নদী তট থেকে। একটার পর একটা ইচ্ছের কুসুম ভোর ছিঁড়ে মিশে গেছে পশ্চিম দিগন্তের কিনারে। এই তীরে প্রেম এসেছিল ভীরু পায়, কোনো এক ফাগুনের গোপনে চাঁদ জাগা গধূলিতে। তুমি তখন উজানে বইছে কংসাবতী কিশোরীর রূপ ধরে। এইখানেই এই নদী তটে
সাঁঝবাতিকে বলেছিলাম, যদি আসো, যদি একসাথে হাঁটি পথ, এক বুক নদী দেব তোমায়, দেব চাঁদের বাসর, আর দেব রক্ত, আর দেব রক্ত গোলাপ ভ্যালেন্টাইন রাতে। মনে হয় এই তো সেদিন, শীতের সকালে রোদ্দুর গায়ে মেখে, কখন বা বসন্তের ভোরে আমরা হেঁটেছি কত শতবার পাশাপাশি। কত যুগ পরে কেবল আমি হাঁটছি তোমার পাশ বরাবর। তোমার বুকে ঝাঁক ঝাঁক শঙ্খচিল উঠে গেছি, কত শতবার দেখেছি দুজনে। নৌকাও ভাসিয়েছি কৈশোরে যৌবনে। শুধু মনে হয় এই তো সেদিন, আমার গোধূলির চর ডুবে গেছে কবে বকুল ছড়ানো রাতে। কংসাবতীর চরে ধরিনি কিছুই, হারিয়েছি শত গুণ। কংসাবতী এখন শুধুই তোমার বুকে উজানে ভাটায়, শুধু অক্ষর ভাষায়, শব্দ ভাষায়। দারুণ আবেগময় লেখা এটা একদম, কবি বেশ বলবেন ভাবগম্ভীর আছে। আমি কবিতা নিশ্চয়ই গতকালই বলবেন। পেয়েছি, গতকালই কবিতা পেয়েছি। একদম এত ভালো নিবেদন, যেমন লেখা তেমন পড়া, ভীষণ ভালো লেখা লাগলো। অপূর্ব, খুব সুন্দর। লেখা অপূর্ব, সব কবিদের আমরা লেখাই অপূর্ব। আমরা প্রতিশ্রুতি মতো 1 ঘন্টা পেরিয়ে এলাম, কিন্তু এড়িয়ে যেতে পারিনি। এড়িয়ে পেরিয়ে মিলেমিশে কোনো কিছুই নয়, আমরা পেরিয়ে এলাম কিন্তু এড়িয়ে যেতে পারিনি। তারপরেও উপস্থিত 3 কবির থেকে ছোট ছোট তাদের অভিব্যক্তি শুনবো, যে এখানে তাদের আজকে সম্মানের সাথে তাদের এই আমন্ত্রণ গ্রহণ এবং এখানে তারা কবিতা পাঠ করে তাদের কেমন লাগলো একে একে 3 জন বলবেন। তারপরে আমি নন্দিতা গাঙ্গুলির কাছে যাব, যে কবির উপস্থিতিতে তাদের কবিতা পড়ে আপনার মনের অনুভূতি কেমন। প্রথমে আমি যাচ্ছি তমা কর্মকারের কাছে। কবি তমা কর্মকার, তিনি সম্মানের সাথে এখানে আমন্ত্রণ পেয়েছেন এবং আমন্ত্রণ গ্রহণ করেছেন। এবং বলে রাখি, সকলেই আগামী দিনে nrbnews24.com এর আগাম নানা রকম অনুষ্ঠান হবে, সেখানেও আমন্ত্রণ আসবে। কিন্তু আজকে এই মুহূর্তটুকু কেমন লাগলো কবি তমা কর্মকার? প্রচন্ড আবেগ, ভীষণ ভাবে একটা আপ্লুত মনোভাব, যে মানে আমি এখানে এসেছি এটা বিশ্বাস করতে অনেকটা সময় কেটে গেছে। যদিও 1 ঘন্টা পার হয়ে গেছে, তবু আমি এখানেই আছি এটা বিশ্বাস করতেই সময়টা কেটে গেছে। ভীষণ আনন্দিত দাদা ভাই, মানে ভীষণ ভাবে আপনাকে শ্রদ্ধা জানাই এই কারণে, কারণ এমন একটা সুপ্রতিষ্ঠ মঞ্চে আমাকে স্থান দিয়েছেন বা আমাকে নিয়ে এসেছেন, বা আমার সহসাথী কবি বন্ধুদের সাথে আমি একই মঞ্চে আমার নিজের লেখা কবিতা পাঠ করতে পেরেছি। নন্দিতা জি তো অসম্ভব সুন্দর একজন গুণী মানুষ, তার সামনে মানে তিনি একজন বাচিক শিল্পী, তার সামনে আমি আমার কবিতা পাঠ করেছি, এটা ভীষণ আনন্দের বিষয়। আর শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধুদের সামনে আসতে পারাটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ধন্যবাদ সকলকে। দাদার মাইক বন্ধ। হ্যাঁ, আমি ক্লক ওয়াইজে যাচ্ছি। এবার কবি সোমেন বন্দ্যোপাধ্যায় তার অভিব্যক্তি প্রকাশ করবে। প্রথমেই আমি বলেছি আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর যান্ত্রিক গোলযোগ একটু হয়েছিল, কিন্তু যতটুকুনি সময়, যে 45 মিনিট থেকে 50 মিনিট আমি সময় অতিবাহিত করলাম, এর আগেও আমি এখানে অনুষ্ঠান করেছি 24 এনআরবি নিউজে। তো এখান থেকে অনেক কিছু শিখি। আর কবি হতে তো আমরা আসিনি, মানে আমরা নয়, আমি আসিনি, আপনাদের কাছ থেকে শিখবো, জানবো, এইটাই আছে বলা। তো এখান থেকে অনেক শেখার আছে। দাদার কবিতা শুনলাম, দাদার নামটা কি যেন দেখছিলাম, ললিত কুমার মাইতি। ললিত বাবুর লাস্ট কবিতাটা
আমি কিছু নিলাম ওনার থেকে আর কি, মানে কিছু পেলাম লেখার ভেতর থেকে। আর তো আমাদের কবিতা শুনেছি, লাস্ট কবিতাটা শুনেছি, ভীষণ ভালো, মানে একটা আবেগ তো রয়েছেই। এই আবেগময়তা আহ আমরা যারা আবৃত্তি করি, লেখালেখি করি, তাদের কিন্তু একটা সংগ্রহশালা বলতে পারে। এই সংগ্রহ, এই আপনাদের সহচর্য পাবো বলেই, এই লোভ, এই শিক্ষার জন্যই এখানে আসা। আর সেদিক থেকে আমি কিন্তু ভীষণভাবে উপকৃত হয়েছি। আর দিদির কণ্ঠে আমার শেষ কবিতাটা ভীষণভাবে আমাকে আপ্লুত করেছে, মনকে নাড়িয়ে দিয়েছে। প্রথম কবিতাটা, উনি আঞ্চলিক কবিতাটা হয়তো মানে সবে মাত্র কালকে পেয়েছেন, আরো দু চারবার হলে হয়তো আরেকটু ভালো মানে উচ্চারণগুলো হতো, তো সেই দিকটা থেকে হয়নি, কিন্তু শেষ কবিতাটা আমার মন ছুঁয়ে গেছে। আর সর্বোপরি এখানে যিনি পরিচালনা করছেন, ওমর আলী মহাশয়, তাকে তো আমার বিশেষ বিশেষ ধন্যবাদ। তিনি আমাকে যথাযথভাবে গাইডনেস করেন। আর বরুণদার কথা তো একেবারে অনস্বীকার্য। তিনি আমাকে ভীষণভাবে আপ্লুত করেন, সহচর্য দেন লেখালেখি এবং আবৃত্তি বলার ব্যাপারে। সেক্ষেত্রে আমি এই অনুষ্ঠানে ভীষণভাবে উপকৃত। সকলকে ধন্যবাদ। এবার কবি এবং শিক্ষাব্রতী ললিত কুমার মাইতি, বিশেষ তিনি একজন সংগঠকও। এখানে আমাকে বলতেই হবে যে বেহালা বইমেলা, বেহালা জনপদ ইতিহাস খ্যাত, কলকাতার নগরপত্তন যখন হয়, আমাদের পূব দিকে যাদবপুর, পশ্চিম দিকে বেহালা, মাঝখানে টালিগঞ্জ, দেশ স্বাধীনতার পর উদ্বাস্তু অধ্যুষিত এলাকা। এই উদ্বাস্তু মানুষের জীবনের বৃহৎ লড়াই, নেপথ্য অনেক সংগ্রাম রয়েছে। এবং এই বেহালা, টালিগঞ্জ এবং যাদবপুরের থেকে বহু বিজ্ঞানী, শিক্ষাব্রতী, খেলোয়াড়, সমাজসেবী, পৃথিবী জয় করা বহু মানুষ যারা দেশ বিদেশে ছড়িয়ে আছে, তাদের অনেকেই রয়েছেন। তেমনি ললিত কুমার মাইতি, তিনি বেহালা জনপদ অর্থাৎ বেহালা বইমেলা কমিটির নির্বাচিত সম্পাদক, বড় সম্মানীয় পদ। আমি বেহালা বইমেলায় যুক্ত আছি, কর্মসমিতিতে আছি। এই বেহালা বইমেলার পরিচালক সমিতির মধ্যেও তিনি সংগঠক হিসেবেও খ্যাতিমান, অর্থাৎ কবি ললিত কুমার মাইতি। তার বিষয়ে বলতে গিয়ে তিনি হয়তো এখন পর্দার অন্তরালে রইলেন, প্রযুক্তির কিছু সমস্যা রইল, তবু আমি বলবো একটু অন্যরকম আলোচনায় যাই। যে NRBnews24.com সংগৎসর প্রতিদিনই তাদের বিভিন্ন রকম কর্মসূচি রূপায়িত হচ্ছে সম্মানের সাথে এবং অত্যন্ত জোরালো ভাবে। বহু মানুষ, হাজার হাজার মানুষ, নারী পুরুষ নির্বিশেষ, ছোট বড় সকলে, ছাত্র ছাত্রী, গৃহবধূ এবং গৃহকর্তা, সমাজসেবী, সকলেই এখানে অংশগ্রহণ করেছেন। শুধু NRBnews24.com এর এই চ্যানেলটাই শুধু নয়, বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো। আমাদের যখন প্যান্ডামিক সিচুয়েশন হলো 2.5-3 বছর ধরে, তখন আমাদের এই অনলাইন অনুষ্ঠানগুলো পাখা মেলতে শুরু করলো। আমরা দেখলাম দরজা জানলা খুলে যাচ্ছে, অনলাইনের বহু অনুষ্ঠান সূচিত হচ্ছে। কিন্তু এই 3 বছর নয়, তার থেকেও আরো 5 বছর আগে, অর্থাৎ দীর্ঘ 8টি বছর ধরে NRBnews24.com পৃথিবীব্যাপী এই চ্যানেলটি অনুষ্ঠান করে চলেছে। নন রেসিডেন্সিয়াল বেঙ্গলি, যারা নিজের মাতৃভূমি ছেড়ে পেশাগত কারণে, শিক্ষা, উচ্চশিক্ষার কারণে, নানা রকম গবেষণার কাজ করতে গিয়ে পৃথিবী জুড়ে রয়েছেন বাঙালি, সেই সমস্ত বাঙালিদের জন্য এই চ্যানেলটি NRBnews24.com। ওয়ার্ল্ড প্রেজেন্টেড NRB নিউজ। সুতরাং আজকে আমি এই অবকাশে বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা গাঙ্গুলির কাছে যাচ্ছি যে কবির উপস্থিতিতে আপনার কবিতা পাঠ, আপনার মনের অনুভূতি কিরকম সেটা জানাবেন। কেননা আপনার সব বাচিক শিল্পীদের কাছেই একই প্রশ্ন রাখতে হয় যে মঞ্চে মঞ্চে তারা রবি ঠাকুর, নজরুল, কাজী কবি নজরুল, জীবনানন্দ দাশ, শক্তি সুনীল বকুল প্রত্যেক কবিদের কবিতা পড়েছেন ছোটবেলা থেকে,
কিন্তু যে কবিরা প্রয়াত হয়েছেন, কিন্তু তারা শারীরিকভাবে না থাকলেও তারা তাদের সৃষ্টির মধ্য থেকে আমাদের মধ্যে বেঁচে আছেন। আজকে যে কবিদের কাছে পেলেন, সেই কবিদের কাছে পেয়ে সেই কবিদের কবিতা পড়ে আপনার কি অনুভূতি, এটুকু আপনি এখানে ব্যক্ত করুন। শুরু। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আচ্ছা, প্রথমে তো আমি বরুণদাকে অনেক শ্রদ্ধা, বরুণদার প্রতি আমাকে এখানে আনার জন্য, আর কবি বন্ধুদের সবাইকে আমার আন্তরিক শুভকামনা। কবির সাথে কবিতা বলাটা একটু ডিফিকাল্ট, কবি পাশে থাকলে তার কবিতা উচ্চারণ করতে একটু অসুবিধে তো হয় বটেই। যেমন কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, আঞ্চলিক ভাষার কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছিল বলেই আমি উচ্চারণ করলাম, কিন্তু সত্যি ভালো হয়নি, এটা আমি নিজেও বুঝেছি। তা এই যে মানে এইগুলো কি বললাম তো আমাদের চলার পাথেও, অর্থাৎ আমার আরো অনুশীলন করা দরকার। এটা উনি যে সুন্দরভাবে বললেন আমার সত্যি খুব ভালো লাগলো। কবি তমা কর্মকার কিছু যদি বলার থাকে বলতে পারেন। আর একজন কবি তো চলে গেলেন, ওনার কবিতাও কেমন ওনার লেগেছে কবিরা যদি একটু বলেন। এই সুযোগটা আমরা পাই না, কারণ কবির সাথে কবিতা মানে কবিরা বলবেন যে কেমন হচ্ছে কবিতা বলা। আমি তো বলি কবিতা, কবিতা বলাটাই আমার নেশা, পেশা নয় অবশ্য, নেশা। যাই হোক, দুজনকার কথা শুনেছি, আরেকজন কথা তো শুনতে পাইনি, আবার পরবর্তীকালে আসার ইচ্ছে রইল। আর এখানকার যিনি কর্ণধার তাকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জানাই দিদিভাইকে। দিদিভাই আমার কবিতা পড়েছেন এবং খুব সুন্দর পড়েছেন। আমার এটাতেই ভালো লেগেছে যে দিদিভাই ভীষণ আন্তরিক ভাবে আমার কবিতাটাকে কবিতা মনে করে পড়েছেন, আমাকে সামনে রেখে আমাকে ভেবে পড়েছেন। এটাতে আমি ভীষণ ভীষণ খুশি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, নমস্কার। আর বরুণদাকে তো আমার শ্রদ্ধা সবসময়ের জন্য আছে। সরস্বতী বন্ধুদের আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। বাকিটা যা বলার বরুণদা বলবেন। অবশ্যই দিদি, তো আমি প্রথমেই বলেছি সুন্দর করে শেষ কবিতাটা আমার মন ছুঁয়ে গেছে। মানে যে ভাবটা দরকার ছিল সেই ভাবটা উনি বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন। তো আগামী দিনে নিশ্চয়ই আমরা ওনার কাছ থেকে আরো কবিতা, আমাদের লেখা, অন্যের লেখা কবিতা আমরা পাবো। আপনার নাম্বার রয়েছে আমার কাছে, যোগাযোগ করবো দিদি ভাই। ধন্যবাদ। হ্যাঁ, আপনার নাম্বার আছে। আমি আসলে আমাকে নিয়ে বলেছিলেন, স্যার বলেছিলেন যে মানে বরুণ বাবু আর কি, শ্রদ্ধেয় বরুণদা বলেছিলেন যোগাযোগ করতে। আমি না খুব কুণ্ঠিত হলাম, কারণ গতকাল পেয়েছি আপনাদের আবার বিরক্ত করব, ওই জন্য আমি আর আপনাদের বিরক্ত করিনি। আমি ভাবলাম ঠিক আছে, আমি তো দেখেই বলবো, আমি একটু নিজে চেষ্টা করে দেখি কেমন হয়েছে। সকাল সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, রাত থেকে সকাল, কখনোই মানে কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। 24 ঘন্টা কোনো কারণ খোলা। নেই, ফোন করবেন। একদম ঠিক ঠিক ঠিক। কবিতাও চাইবো, ধন্যবাদ। কথা একদম একদম খুব ভালো লাগবে। বরঞ্চ কবিতা চাইলে আরো অনেক উৎসাহ বাড়বে কবিতা লেখার এবং কবিতা দেবার। হ্যাঁ সেটাই। আর সত্যি যেটা বরুণদা বললেন যে আমরা তো কবিতা